আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের রিভিউ ক্লাস। আমাদের সিলেবাস এর আগে ক্লাস শেষ হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণ সিলেবাস নিয়ে কথা বলবো। আর এর আগে লেকচার যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা করবো। এর আগের লেকচার ছিল 15.8, স্টোকস থিওরেম। স্টোকস থিওরেমে কারো কি কোনো কোশ্চেন আছে? 15.8 এই চ্যাপ্টারে যে দুইটা ম্যাথ করানো হয়েছে সেই ম্যাথ রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই চ্যাপ্টার থেকে আমরা এক্সাম্পল 1 পড়াইছি, এই চ্যাপ্টার থেকে এক্সাম্পল 2 পড়ানো হয়েছে। আর তোমরা এখান থেকে এই এই একই নিয়মের ম্যাথ যেটা আছে সেই টাইপের ম্যাথ শুধু সলভ করবা। এখান থেকে সেই একই টাইপের ম্যাথ যেগুলো সেগুলো সলভ করলে চলবে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি সম্পূর্ণ যে লেকচারটা, এই লেকচারের মানে আমাদের মিডের পর থেকে সিলেবাসটাকে আবার একটু মনে করাই দিব। আচ্ছা দেখো, মিডের পরে আমরা আমাদের যে সিলেবাসটা ছিল 12 চ্যাপ্টারের ভেক্টর ভ্যালুর ফাংশন, 12.1। 12.1 এই চ্যাপ্টারে আমাদের শুধু কনসেপ্টের জন্য ম্যাথ করানো হয়েছিল। এখান থেকে সাধারণত কোনো কোশ্চেন আসবে না। 12.1 চ্যাপ্টারে তোমরা যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টগুলো জানতে পারলেই চলবে, লেকচার দেখলেই হবে। ভেক্টর বিহীন ফাংশন কাকে বলে, ভেক্টর বিহীন ফাংশনের গ্রাফ কিভাবে আঁকতে হয়, প্যারামেট্রিক ফর্মে কিভাবে নিতে হয়, তারপরে ভেক্টর বিহীন ফাংশনের এই ডিফারেন্সিয়েশন কিভাবে করি, আমরা কিভাবে ইন্টিগ্রেশন করি, এটা ছিল পরের চ্যাপ্টারে ক্যালকুলাস অফ ভেক্টর বিহীন ফাংশন। 12.2 চ্যাপ্টারে আমাদের লিমিট, কন্টিনিউইটি, ভেক্টর বিহীন ফাংশনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ডেরিভেটিভ কিভাবে বের করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে সাধারণত কোনো ম্যাথ এই কোর্সে আপাতত থাকবে না। এরপরে পড়ানো হয়েছে 14.1 এর ডাবল ইন্টিগ্রেশন। দেখো এখানে এটা অ্যাসাইনমেন্টও ছিল সম্ভবত। 14.1 এর ডাবল ইন্টিগ্রেশনের মিনিং কি পড়ানো হয়েছিল এবং সরাসরি ডাবল ইন্টিগ্রেশন বের করতে দেখানো হয়েছিল। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 পড়ানো হয়েছিল, এক্সাম্পল 3 পড়ানো হয়েছিল, এক্সাম্পল 4 পড়ানো হয়েছিল। এবং এখান থেকে বলা হয়েছিল এই ম্যাথগুলো সলভ করবা। এখান থেকে অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। পরীক্ষায় হয়তো বা এখান থেকে সরাসরি কমন চলে আসতে পারে। এই জন্য এই 14 এর এই ম্যাথ গুলা তোমরা একটু প্র্যাকটিস করবা। এই টাইপের ম্যাথ গুলো হয়তো পরীক্ষায় সরাসরি চলে আসতে পারে। তারপরে পড়া হলো 14.2 চ্যাপ্টার। 14.2 চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক টাইপের ম্যাথ আসতে পারে। এখান থেকে সাধারণত ডাবল ইন্টিগ্রেশন ওভার নন রেক্টেঙ্গুলার রিজন, রেক্টেঙ্গুলার না এরকম রিজনের ডাবল ইন্টিগ্রেশন। এক্সাম্পল 1 পড়ানো হয়েছে এবং গ্রাফিকে দেখানো হয়েছে। এক্সাম্পল 3 পড়ানো হয়েছে, একটু অন্যভাবে পড়ানো হয়েছে, তো বইয়ের মতো করে না। আমি সম্পূর্ণ পোর্শন নিয়ে করেছিলাম। এক্সাম্পল 3 দেখবা। এক্সাম্পল 4টা ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ পরীক্ষা আসে এরিয়া বা ভলিউম বের করার জন্য। এক্সাম্পল 4 টাইপের মেথড বা গ্রাফটা অন্যরকম হইতে পারে। এক্সাম্পল 5 পড়ানো হয়েছিল এবং এক্সাম্পল 6 দেখানো হয়েছিল। এরপর এক্সাম্পল 8, মানে এই চ্যাপ্টারটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে। এবং এখান থেকে কিছু অ্যাসাইনমেন্ট মনে হয় দেওয়া হয়েছিল। আর যদি অ্যাসাইনমেন্ট না দেওয়া থাকে তাহলে যা যা পড়ানো হয়েছিল এক্সারসাইজ সেগুলো পড়লেই চলবে মোটামুটি। আর সেগুলো থেকেই মোটামুটি তুমি পেয়ে যাবা।
এটা ছিল 14.2। তারপরে পড়ানো হলো 14.3, 2 এর পরে 15.5 ট্রিপল ইন্টিগ্রাল। ট্রিপল ইন্টিগ্রেশনে এখানে সরাসরি ইন্টিগ্রেশন বের করা এবং ভলিউম বের করা। এখান থেকে খুব বেশি প্রবলেম পড়ানো হয় নাই। এক্সাম্পল 3 পড়ানো হয়েছে শুধু, এক্সাম্পল 4 পড়ানো হয় নাই। আর নর্মালি 1 থেকে 8 এখান থেকে কিছু অ্যাসাইনমেন্ট ছিল সরাসরি ট্রিপল ইন্টিগ্রেশন ইউজ করে ম্যাথ সলভ করা, এগুলো পড়লে চলবে। তারপরে 14.6 এর চেয়ে একই ট্রিপল ইন্টিগ্রেশন কিন্তু স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টার পড়ানোর আগে পড়ানো হয়েছিল 11.8 চ্যাপ্টার। 11.8 চ্যাপ্টারের কোঅর্ডিনেট সিস্টেমের ট্রান্সফরমেশন নিয়ে পড়ানো হয়েছিল, মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম আমরা কিভাবে কনভার্ট করতে পারি। রেক্টেঙ্গুলার, স্ফেরিক্যাল এবং কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেট, এই সবগুলো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন দেখানো হয়েছিল এবং একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা কিভাবে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে এর এই লেকচারগুলোতে দেখানো হয়েছিল। 14.6 চ্যাপ্টার যারা পারবে তারা তাদের জন্য অনেকগুলো ম্যাথ সহজ হয়ে যাবে। 15.2 থেকে 15.5, 6, 7, 8 আর 14.6 এই ম্যাথ গুলো খুব ইজি হবে তার জন্য। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে প্রথমে কিভাবে পড়বা, সিলেবাসে যদি দেখো সিলেবাসের সবগুলো পোর্শনের মধ্যে 14.1, 14.2 আর 14.5, 14.6 এগুলো হচ্ছে শুধু ইন্টিগ্রেশন। এখানে ডাবল ইন্টিগ্রেশন এবং ট্রিপল ইন্টিগ্রেশন আছে। আর এই ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন যদি আগে পড়ে তারপরে 15.5, 6, 7, 8 পড়ো, তাহলে দেখবা যে এই ইন্টিগ্রেশন গুলো রিপিট হচ্ছে ওই চ্যাপ্টার গুলোতে, শুধু রিপিট হচ্ছে, শুধু কনসেপ্টটা ডিফারেন্ট আসতেছে। তার মানে 15.6 থেকে 15.8 পর্যন্ত বা 15.5 থেকে 15.8 পর্যন্ত পড়ার সময় তুমি আগে 14 পয়েন্ট চ্যাপ্টার গুলো পড়ে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এখানে যে ম্যাথ গুলা করে দেওয়া আছে চেষ্টা করবা এই ম্যাথ গুলাই, যে ম্যাথ গুলো দেখা আছে এই ম্যাথ গুলো ভালো মতো বুঝে বুঝে সলভ করার জন্য। কনসেপ্ট যদি আসে এই ম্যাথ টাইপের আসবে, খুব নতুন কিছু বানায় দেওয়া হবে না বা ক্রিটিক্যাল কিছু দেওয়া হবে না। পরীক্ষার মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করার কোশ্চেন দেওয়া হবে না। মোটামুটি সহজ টাইপের কোশ্চেন থাকবে, বা যে টাইপের পড়ানো হচ্ছে সেই টাইপের কোশ্চেনই থাকবে। আর সেই টাইপের কোশ্চেন গুলো যারা পড়ানো হয়েছে লেকচারে সেগুলোই এক্সাম্পল গুলো ভালো মতো করলে মোটামুটি হবে। এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে বইয়ে যেগুলো করতে বলা হয়েছে, এক্সাম্পল 1, 2, 3, 4 পর্যন্ত পড়ানো হয়েছিল সম্ভবত, হ্যাঁ 4 পর্যন্ত পড়ানো হয়েছিল, এগুলো পড়লে চলবে। এরপরে তুমি চিন্তা করবা যে এরপরে আমি সরাসরি 15.1 আসলে পড়ার তো এরকম কিছু নাই। 15.1 হচ্ছে ভেক্টর ফিল্ড বলতে আমরা কি বুঝি, এই ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করা হয়েছে। ভেক্টর ফিল্ড সম্বন্ধে কথা বলা হয়েছে। আর গ্রাডিয়েন্ট ফিল্ড কি, তারপর হচ্ছে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড কাকে বলে, ডাইভারজেন্ট, কার্ল, গ্রাডিয়েন্ট বলতে আমরা কি বুঝি, এগুলো বের করা পড়ানো হয়েছিল। এগুলো এগুলো দেখবা, এগুলো এখানে যে ম্যাথ গুলো দেখানো হয়েছে সেই ম্যাথ গুলো করলে চলবে। বেশি ক্রিটিক্যাল ম্যাথ এখান থেকে আসবে না, মতো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য অনেক কঠিন টাইপের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সাধারণত আসবে না, কারণ হচ্ছে এই কোর্সে তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়াচ্ছি না। তাই এখানে ডেল অপারেটরের সাথে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্ট এবং কার্ল বের করা মানে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করা। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন খুব কঠিন কঠিন আসার কোন দরকার নাই, কারণ হচ্ছে আহ, দেখবা বইগুলো দেখবা কিন্তু খুব কঠিন দরকার নেই জন্য, কারণ অত কঠিন গুলো তো আমাদের এই কোর্সের পড়ানোর উদ্দেশ্য না। আমাদের এই কোর্সের পড়ানোর উদ্দেশ্য জিওমেট্রি, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল ম্যাথ 151 কোর্সে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কাজ চালানোর মতো দেখলে চলবে, খুব কঠিন টাইপের দেখার দরকার নেই, যেগুলো ক্লাসে পড়ানো হয়েছিল সেগুলো দেখলে চলবে। আর এরপরে চ্যাপ্টার গুলা পড়ার সময় 15.2, 3, 4 এই 3 চ্যাপ্টার একসাথে পড়বা। আবার একটু বলি, 15.2, 15.3 আর হচ্ছে 15.4, এই চ্যাপ্টার গুলা একসাথে পড়লেই তোমাদের সুবিধা হবে। তার মানে তুমি যেভাবে পড়বা 15.1 থেকে 15.4 পর্যন্ত একসাথে বসে পড়বা, মানে একই সিকোয়েন্সে পড়ার চেষ্টা করবা। আর হচ্ছে 14.1 to 4, 5, 14.1 থেকে 14.2, 14.5 5
5 আর হচ্ছে 14.6। এই 14.6 পরে 11 পরে এটা পরে 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 আসো, তাহলে হবে। তাহলে এই যে শুরু করলা, এই সিকোয়েন্সটা মেনটেন করবা। তো এখানে ইন্টিগ্রেশন পড়া শেষ। তুমি যখন এগুলো শেষ করতে পারবা, তখন দেখবা 15.5 হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, একই ম্যাথ, ইন্টিগ্রেশনই। 15.6 এ সারফেস ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন, যে একই ইন্টিগ্রেশন, ডাবল বা ট্রিপল। 15.7 ডাইভারজেন্ট থিওরেম, ট্রিপল ইন্টিগ্রেশন। 15.8 হচ্ছে স্টোকস থিওরেম, সেখানেও ডাবল ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রাল, সবগুলোতে ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন। তার মানে এইগুলো যারা ভালো পারবে কনসেপ্ট, তাদের জন্য এই ম্যাথগুলো সহজ হবে। আর মাঝখানে শুধু কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফার করা। তার মানে তোমার সিলেবাসের 3টা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, আর এই একটা পোর্শন। 3 টাইপের কনসেপ্টকে তোমাকে নিয়ে ম্যাথ সলভ করতে হবে। 14.1 to 5 এবং 6, 11.8, এই ম্যাথ গুলো খুব ভালো মতো যদি প্রথমে করো, তোমার জন্য 15.1 থেকে 15.8 পর্যন্ত শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করার মতো হয়ে যাবে এবং খুব সহজ হবে। দেখো 15.5-এ একটা ফর্মুলা, তারপরে ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন। 15.6-এ ঠিক একই ব্যাপার, একটা ফর্মুলা তারপর ডাবল ইন্টিগ্রেশন। 15 এই ডাইভারজেন্ট থিওরেমে কি করা হয়েছে, ট্রিপল ইন্টিগ্রেশন, 3 দিকে 3 বার ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তো যা ট্রিপল ইন্টিগ্রেশন পারবে 14.6, তার জন্য 15.7 না করার মতোই হবে, করতে হবে এরকম কোনো ব্যাপার না। শুধু অল্প কিছু কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তবে কোর্সটাকে তুমি যদি এভাবে অর্গানাইজ করে পড়ো, তাহলে সিলেবাস ছোট ছোট লাগবে, এবং মানে মনে হবে না যে এখান থেকে পড়তেছি বা খুব পেশা লাগতেছে। আর 15.2 থেকে 15.4, এই চ্যাপ্টার গুলো তোমার একটু প্রতিটা ইন্ডিভিজুয়াল একটা কনসেপ্ট, এই প্রতিটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলোকে তোমার আসলে আলাদাভাবে একসাথে পড়া ভালো, এবং একটু একটা কনসেপ্টের সাথে একটা কনসেপ্টের পার্থক্য ঠিক করে তারপর পড়া উচিত। কারণ হচ্ছে যেমন এক একটা ম্যাথ অনেকভাবে করা যায়। যেমন কালকে যেটা তারেক বললো যে একটা ম্যাথ লাইন ইন্টিগ্রেশন করা যায়, আমি খাতা কিছু দেখছি, সব দেখতে পারি, এটা দেখাতে পারতেছি না। আমি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে হয়তো বা চেষ্টা করবো সবগুলো আপলোড করে দিতে। তারেকের যে ম্যাথটা ছিল, তার তুমি যেটা বলছো সেই ম্যাথটা কিন্তু হয়েছে, কনজারভেটিভ ফিল্ড বের করে করছো, আনসার মনে হয় 0 আসছে। জি স্যার, হ্যাঁ, কারণ এটা ক্লোজ কার্ভ তো এই জন্য 0 আসে আর কি। 0 আসবে, হ্যাঁ, এবং কনজারভেটিভ ফিল্ড। আবার আরেকজন স্টুডেন্ট করছে লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর কয়েকজন খাতা দেখলাম তাদেরটাও হয়েছে, বেশ কয়েকজনটা হয়েছে, তারাও এই কনজারভেটিভ ফিল্ডে করে নাই। তার মানে 15.2-র যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করে ম্যাথ করলেও হয়ে যাচ্ছে, 15.3 কনসেপ্ট অ্যাপ্লাই করে ম্যাথ করলে হচ্ছে, মানে কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারলেই চলবে। তুমি যেভাবে যেভাবে সলভ করো কোনো সমস্যা নাই। আর যদি কোনো ক্লোজড পেয়ে যাও, কনজারভেটিভ না হয়, লাইন ইন্টিগ্রেশন করার চেয়ে গ্রিন থিওরেম অ্যাপ্লাই করাটা বেশি বুদ্ধিমানের কাজ। কারণ লাইন ইন্টিগ্রেশনটা করতে সময় লাগে, কিন্তু ইন্টিগ্রেশন ভেঙে ভেঙে করতে হয়। আর গ্রিন থিওরেমটা সরাসরি সলভ করা যায় এবং অনেক কম সময় লাগে। তবে দেখবা পরীক্ষার সময় 3 টাইপেরই কোশ্চেন থাকতে পারে, লাইন ইন্টিগ্রেশন 3 টাইপের কোশ্চেন থাকতে পারে। তো আমি একটু বলি যেগুলো পড়ার সময় আমি বলছিলাম, এবং সবসময় এর আগের বছরগুলো যে কোশ্চেন গুলো আসতো সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো এখানে 15.3 সরাসরি লাইন ইন্টিগ্রেশন, আমরা এখানে এক্সাম্পল 1 2 3 আমাদের পড়ানো হয় নাই, দরকারও নাই, 4ও দরকারও নাই। আমরা এখানে 5 থেকে শুরু করেছিলাম, 5 পড়ানো হয়েছিল, 6 পড়ানো হয়েছিল, এবং 7, এবং ওয়ার্ক ডান এই যে 8, কাজের পরিমাণ বের করা, লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কি আমরা ওয়ার্ক ডান বের করি, এই ম্যাথ গুলা নিয়ে আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে এখান থেকে কিছু ম্যাথ সলভ করানো হয়েছিল এবং বলা হয়েছে সেই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, 33 34, এই টাইপের ম্যাথ গুলো আমি ক্লাসে সলভ করেছিলাম এবং অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, এবং ক্লাস টেস্টও এই টাইপের ম্যাথ পরীক্ষা আসছে। এটা ছিল এই আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন, এবং এখান থেকে 23 24 25 26 7, এই ম্যাথ গুলাও সলভ করতে বলা হয়েছিল এবং করে দেখানো হয়েছিল কয়েকটা, মনে হয় কিভাবে ধরবো আমরা, কিভাবে করবো। অ্যাসাইনমেন্টও ছিল স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টও ছিল। এই ম্যাথ গুলা এক টাইপের ম্যাথ। এখান থেকে মনে করো এক টাইপের ম্যাথ বলতে এই এই ইনফরমেশন ইউজ করে ম্যাথ আসতে পারে, সাধারণত সবসময় পরীক্ষা থাকে। তুমি এই কনসেপ্টটাকে ভালো মতো চিন্তা করবা এই চ্যাপ্টার পড়ার সময়। সবই পড়বা, কোথা থেকে কি কোশ্চেন আসবে এখন তো বলা যাচ্ছে না, কোশ্চেন করা হয় নাই, আর করা হলেও বলা হবে না। তারপরেও সাধারণত গুরুত্ব ভেদে আমরা সাধারণত কোশ্চেন যখন করি, তখন নর্মাল সব সেমিস্টারে এই কোর্সে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হয় বেশি, সেটাই বলতেছি আর কি। এই টাইপের কোশ্চেন সাধারণত পরীক্ষায় আসে।
দেখা যাচ্ছে। আর এরপরও ইন্ডিপেন্ডেন্ট পাথ বা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, এখানে ওয়ার্ক ডান বের করার জন্য এখানে পটেনশিয়াল ফাংশন বের করা, যে ম্যাথটা করা হয়েছিল এবং পরীক্ষা দেওয়া হয়েছিল আমার মনে হয় ক্লাস টেস্টে, এবং পড়ার সময় বলছিলাম সেই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই যে এক্সাম্পল 4, এই টাইপের ম্যাথ সাধারণত পরীক্ষায় থাকে, যে পটেনশিয়াল ফাংশন বের করে ইন্টিগ্রেশনের মানটা সলভ করবা। এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা সাধারণত প্রায় আসে আর কি। আর এর সাথে যদি কোনো কাজের পরিমাণ বের করতে বলা হয়, ওয়ার্ক ডান বের করতে বলা হয়, তাহলে এক্সাম্পল 6 ভালো মতো দেখবা। এক্সাম্পল 6-এ এখানে পটেনশিয়াল ফাংশন বের করার মাধ্যমে করা হয়েছে, কিন্তু কোশ্চেনটা একটু ডিফারেন্ট হইতে এই লেখা হয়েছে এবং বলা হয়েছে যে কাজের পরিমাণ বের করো, কিন্তু কিভাবে করবো সেটা বলা হয়নি, পটেনশিয়াল ফাংশন ইউজ করবা কি করবা না। এই ম্যাথটা তুমি যদি চাও পটেনশিয়াল ফাংশন ইউজ করে করতে পারো, এবং পটেনশিয়াল ফাংশন ইউজ না করলে চলবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, তুমি যদি এই ম্যাথ করার সময় পটেনশিয়াল ফাংশন ইউজ করে না করে করো, তাহলে এক্সপোনেনশিয়াল ওয়াই এর ক্ষেত্রে এবং এক্সপোনেনশিয়াল ওয়াই এর ক্ষেত্রে ম্যাথটা অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং ম্যাথ সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই ম্যাথটা তুমি সাধারণত লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারো চাইলে, কিন্তু সলভ করতে সাধারণত পারবা না। কেন পারবা না? কারণ লাইন ইন্টিগ্রেশনের যে এক্সপোনেনশিয়াল কজ এক্স বা এক্সপোনেনশিয়াল সাইন ওয়াই যখন আসবে, তখন ম্যাথটা একটা কঠিন ফর্মে ইন্টিগ্রেশনটা নিয়ে যাবে। আর ওই কঠিন ফর্মটাকে সাধারণত আমরা নর্মাল প্রসেসে সলভ করতে পারি না। এক্সপোনেনশিয়াল কজ থিটাকে সলভ করা আমাদের জন্য কঠিন, এক্সপোনেনশিয়াল কজ এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করাটা একটু ডিফিকাল্ট। এই কারণে তখন ইন্টিগ্রেশনটা ভুল হবে এবং পরীক্ষার সময় অনেক বেশি নষ্ট হবে। তো এই ম্যাথটা দেখবা যে এই লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা লাইন ইন্টিগ্রেশন ছাড়াও করতে পারি, তখন সেই সেই প্রসিডিউরটা অ্যাপ্লাই করবা। আর পরীক্ষার সময় যেই ম্যাথ গুলা একদমই বুঝতেছো কমন কি হবে, সেগুলো আগে আনসার করবা। সেগুলো আগে সাধারণত কোনো আনকমন ম্যাথ থাকবে না, একদম ইজি টাইপের ম্যাথই থাকবে। সেই ম্যাথ গুলা আর সময়ও বেশি থাকে, যেরকম সময় থাকার কথা তার চেয়েও বেশ, তোমার লিখতে সময় লাগবে তার চেয়ে বেশি সময় দেওয়া থাকবে, তাই থাকে সাধারণত। আচ্ছা, তাহলে সেভাবে তুমি এখানে এটা করবা, করার পর এই চ্যাপ্টারটা পড়বা। এখান দিয়ে আর কিছু পড়া ছিল না, এখানে কিছু ছিল প্রবলেম এক্সারসাইজ, সেখান থেকে দেখবা। একই টাইপের সিমিলার টাইপের ম্যাথ দেখবা। এখানে কিছু কনজারভেটিভ যদি ফিল্ড হয় তাহলে কাজের পরিমাণ বের করার ব্যাপার বলা হয়েছে, সেই জিনিসগুলো এখান থেকে একটু দেখে নিবা। তো ওই নিয়মটা দেখবা। আর গ্রিনস থিওরেম কিন্তু সবসময় করা যাবে না, কনজারভেটিভ ফিল্ডের সাথে তো এই মানটা 0 হয়ে যাবে, তখন তার গ্রিনস এই মাঝে দুটো ভ্যালু সমান, তখন আমরা গ্রিনস থিওরেম চাইলে অ্যাপ্লাই করতে পারবো না। আর গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করার জন্য যে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা ক্লোজ হইতে হবে, যে কার্ভটা ক্লোজ হইতে হবে। স্মুথ পিসওয়াইজ ক্লোজ কার্ভ যদি হয়, তাহলে আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করবো। কন্ডিশন আমাদের আপাতত লাগবে না। গ্রিনস থিওরেমের জন্য এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, যে আমরা কিভাবে গ্রিনস থিওরেমের মাধ্যমে ম্যাথ সলভ করতে পারি। গ্রিনস থিওরেমে সবসময় এক্স ওয়াই প্লেনে বা এক্স ওয়াই রিজনে একটা বাউন্ডেড পোর্শন থাকবে, সেই বাউন্ডেড পোর্শনের মধ্যে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। মানে এটা একটা ডাবল ইন্টিগ্রেশন। মানে এই চ্যাপ্টারটা 14.2 এর যে একটা চ্যাপ্টার মনে করতে পারো, ফর্মুলা অ্যাপ্লাই করে ডাবল ইন্টিগ্রেশন, ফর্মুলা অ্যাপ্লাই করে ডাবল ইন্টিগ্রেশন। দেখো এই যে এই ম্যাথটা যদি আমরা গ্রিনস থিওরেম দিয়ে না করি, গ্রিনস থিওরেম করলে কত ছোট হয়ে যাচ্ছে। আর এই ম্যাথ যদি আমরা লাইন ইন্টিগ্রেশন ইউজ করে করি, তাহলে এখানে চিন্তা করে দেখো ওয়াই কিউব আছে। তুমি যদি এখানে এই এফ ডট ডি আর এই মানটা চিন্তা করো, এই ইন্টিগ্রেশন সলভ করার জন্য তুমি লাইন ইন্টিগ্রেশনের প্রসিডিউর অ্যাপ্লাই করো, তাহলে এখানে এক্সপোনেনশিয়াল এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা হোল কিউব, এবং এই টার্মটা অনেক বড় চলে আসবে, কস এর সাইনের পাওয়ার কস টু দি পাওয়ার 4 থিটা এরকম চলে আসবে। এই ধরনের টার্ম যখন আসবে তখন তোমার ম্যাথটা অনেক কঠিন হয়ে যাবে, তখন তুমি সলভ সাধারণ নিয়মে করতে পারবা, কিন্তু নর্মাল সময়ের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ সময় লাগবে। এই জন্য দেখবা কিছু কিছু ম্যাথ দেখলেই বুঝতে পারবা যে এই ম্যাথটা গ্রিন থিওরিটা করলে মনে হয় সুবিধা হবে। তবে তুমি যদি 2 মিনিট বা 1 মিনিট সময় আগে প্রথমে ম্যাথ শুরু করার আগে নষ্ট করে নাও বা ইউজ করে নাও, তাহলে তোমার ম্যাথের প্রসিডিউরটা বের করতে সহজ হবে। আর পরীক্ষার সময় এই ধরনের ম্যাথ দেওয়া থাকলে, এক্সাম্পল 2 দেখো, এই ধরনের ম্যাথ দেওয়া থাকলে সাধারণত বলা থাকে না যে কোন থিওরেম অ্যাপ্লাই করবা,
স্টুডেন্টের উপর ছেড়ে দেওয়া হয় যে স্টুডেন্ট কোন থিম অ্যাপ্লাই করতে পারে সেটা দেখার জন্য। এবং স্টুডেন্ট এখানে এই যারা প্রথমে ম্যাথ ধরতে পারে তারা গ্রিন স্ট্রিমে চলে যায়। আর যারা লাইন ইন্টিগ্রেশন দিয়ে শুরু করে এই 15.2 এর নিয়মে, তাদের জন্য এই ম্যাথ একটু বড় হয়ে যায় এবং তারা একটু পরে যাওয়ার পর ইন্টিগ্রেশন সলভ করতে পারে না, সেখানে রেখে দেয়। এই জন্য তুমি দেখবা যে এই ম্যাথটা যদি গ্রিন থিওরেমে অ্যাপ্লাই করি তাহলে একটু 2-3 মিনিট বেশি সময় লাগবে, আগে চেক করে নিবা। আর কিছু কিছু ম্যাথ দেখলেই বুঝবা তুমি যেটা লাইন ইন্টিগ্রেশন মতো করতেই হবে, গ্রিন থিওরেমে অ্যাপ্লাই করা যাবে না। এখানে তো বলা হয়েছে যে ক্লোজ, প্রথমে দেখবা যে যে কার্ভটা দেওয়া আছে সে কার্ভটা ক্লোজ কিনা। নাম্বার ওয়ান, যদি ক্লোজ হয়, যদি কনজারভেটিভ হয় তাহলে কনজারভেটিভ ফিল্ডে করে ফেলবা। আর যদি ক্লোজ কনজারভেটিভ না হয় তখন তুমি প্রথমে চেষ্টা করবে গ্রিন থিওরেম অ্যাপ্লাই করার জন্য। গ্রিন থিওরেমের পরবর্তীতে গিয়ে তুমি চেষ্টা করবে লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে। যে এই টাইপের ম্যাথ একটু একটু খেয়াল রাখবা। আর এখানে কিছু ম্যাথ করতে বলা হয়েছিল, 1, 3, 5, 7, 9, সম্ভবত আর 11। এই ম্যাথ গুলাই সলভ করলে চলবে এবং এই ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করলেই তুমি মোটামুটি এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা ভালো মতো। এইগুলো আমাদের গ্রিনস থিওরেম। তারপরে হচ্ছে গ্রিনস থিওরেম শেষ করার পর এই আমাদের পড়ানো হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রেশন থেকে আমাদের দুইটা দুইটা ম্যাথ করানো হয়েছে, খুব বেশি ম্যাথ করানো হয় নাই। ওই দুই টাইপের ম্যাথই তুমি পড়বা। দুই টাইপের ম্যাথ দিয়ে শুধু দেখলে চলবে সারফেস ইন্টিগ্রেশনের মিনিংটা। এখানে তোমার যে বড় মেন সমস্যা হবে পরীক্ষার সময়, সারফেস ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন এবং ডাইভারজেন্ট থিওরেম আর হচ্ছে স্টোকস থিওরেম, এই সবগুলো থিওরেমটা প্যাচ লাগাই দিবে। একই রকম তো, সামান্য চেঞ্জ। যেমন এই এই চ্যাপ্টারে কোথাও নর্মাল বের করতে বলা হয় নাই, পরের 3 চ্যাপ্টারে কিন্তু নর্মাল বের করতে হয়। তবে নর্মাল বের করতে যদি না হয়, পরের চ্যাপ্টার নর্মাল বের করতে তুমি যখন ভুল করে ফেলবা তখন সমস্যা হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আর শুধু অন্য কিছু দেখবা না, শুধু এই ফর্মুলা গুলা খাতায় লিখে রাখতে পারো। খাতায় একটা পেজ দিয়ে এই ফর্মুলা গুলা তুমি এক পাশে লিখে নিতে পারো, বা সবগুলো চ্যাপ্টারের ফর্মুলা গুলো যদি খাতায় লিখে রাখো তাহলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু বই খুলবা না বা বই দেখবা না বা দেখে লিখবা না, শুধু ফর্মুলা গুলো যেগুলো আছে সেগুলাই তুমি যদি তোমার খাতাটা পেজে দূরে কোথাও রাখো, রেখে সেই পেজ দেখে করো, তাহলে কোনো সমস্যা নাই, কারণ ফর্মুলা দেখতে পারবা। আর ফর্মুলা দেখে শুধু ম্যাথটা অ্যাপ্লাই করবা। আর যারা দেখবে না, নিজে দেখে নিজে করবে এবং ম্যাথ আমি বুঝবো যে দেখার সময় যে সে নিজে নিজে করছে এবং নিজেই করছে কিন্তু একটু ভুল হয়েছে হয়তো বা, তাকে আমি 100% নাম্বার কাছাকাছি দিব। আর যদি দেখি কপি করছে একজনের সাথে, তখন তাদেরকে ঠিক হইলেও 0 দিব, যে কপি করে। আর সাধারণত এমনিতেই ভুল হইলেও স্টুডেন্ট কাছাকাছি পর্যন্ত প্রসিডিউর অ্যাপ্লাই করে তাকে ফুল মার্কস কাছাকাছি দেওয়া হয়। 95%, 85% প্রায় মার্কস দিয়ে দেওয়া হয়। যে সে প্রসিডিউর বুঝছে এবং সে বুঝতে পারছে কিন্তু সে তো মূল পড়ার বিষয়। এই যেমন এর আগে এই ক্লাসে আছে, এর আগে আগে মানে মিডের সময় হুবহু দুজন একই খাতা একই, তার মানে দেখে রেখেছে তো দুজনকে 0 0 দেওয়া হবে। আর পরীক্ষার সময় তোমাদের ডিভাইসের ভিডিও অন রাখবা। আহ, অনেকে বলার পর রাখো না, ভিডিও অন রাখবা এবং পরীক্ষা শেষ পর্যন্ত রাখতে হবে। আর যখন ছবি তুলবা তখন তুমি হয়তো বা শেষ করার সময় তখন ছবি তোলার জন্য অফ করতে পারো, কিন্তু এই সময়ের মধ্যেই বেসিক্যালি ইয়েটা হয়ে যায়। যার পরীক্ষা আগে শেষ, সে আগে শেষ করে ছবি তুলে হয়তো বা কোনো কারণে অন্য অন্যের সাথে শেয়ার করে। এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবা একটু, ফাইনাল সময় এই ব্যাপারগুলো যদি হয় তাহলে কিন্তু তুমি যদি নর্মাল নিজে চেষ্টা করো এবং চেষ্টার কারণে যতটুকু চেষ্টা করবে তার জন্যই নাম্বার দেওয়া হবে। যতটুকু তুমি ফর্মুলা লিখবা, ফর্মুলা লিখে ম্যাথ শুরু করবা, শেষ করতে না পারলেও ফর্মুলা লেখার কারণে কিছু জিনিস কনসেপ্ট দেখানোর মাধ্যমে তোমাকে নাম্বার দেওয়া হবে। মানে তুমি ভুল ম্যাথে তো নাম্বার দিব না। যে পার্শিয়াল মার্ক যেটা বলতেছি, যে সাধারণত ম্যাথ শুরু করলে নাম্বার দেওয়া হয়, আরেকটু আগে আরেকটু বেশি নাম্বার দেওয়া হয়, শেষ করতে পারলে আরেকটু বেশি নাম্বার দেওয়া হয়। আর এই একই রকম ভাবে আমি যে লিঙ্কে তোমাদেরকে মিড পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই একই লিঙ্কে আমরা ফাইনাল পরীক্ষা নিব। আমি ইএলএমএস এ তোমরা একটা লিঙ্ক জয়েন করছিলে না মিড পরীক্ষার সময়? জি স্যার। হ্যাঁ, ওই একই লিঙ্কে তোমরা এই ফাইনাল পরীক্ষার সময় জয়েন করবা এবং জয়েন করে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবা এবং ভিডিও ডাউনলোড রাখবা ডিভাইসের। আর যারা ফিমেল স্টুডেন্টরা যদি চাও যে তুমি তোমার এই ফেস দেখাবা না ভিডিওতে, খুব ভালো, কোনো সমস্যা নাই।
এটা করতে পারো। এটা না করলেও মানে করা লাগবে এরকম ব্যাপার না, না করাই ভালো। তুমি তোমার খাতাটাকে ক্যামেরাতে ধরো বা ইসে ধরো, বা তোমার কম্পিউটার স্ক্রিন তুমি সেখানে রাখতে পারো, বা তোমার টেবিলটাকে একটা পোর্শনকে আমার দেখাইতে পারো, তুমি যেরকম মনে করো। কারণ আমি যেটা পরে বুঝলাম যে অনেক স্টুডেন্ট চিন্তা করতেছে এটা তো কমন প্ল্যাটফর্ম, এখানে সবাই দেখতে পারে যে আমার ভিডিওটা আমি যদি অন রাখি তাহলে অনেকে আমাকে দেখতে পাচ্ছে, স্ক্রিনশট নিতে পারে, হয়তো নিতে পারে। এই জিনিসটা আসলে ঠিক না আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে। তারপরেও কারণ যেহেতু অনলাইন সিস্টেম, অন্য ক্লাসে তো আর সাধারণত কেউ এভাবে কারো ছবি দেখতে পারে না বা নিজেও পারে না। আমি জানি না কি এটা ঠিক না ভুল, কিন্তু তারপর আমার মনে হয়েছে তাহলে সে যদি চায় তাহলে সে নাও করতে পারে। এই জন্য তার জন্য ধর্মীয় কারণে এবং তার পার্সোনাল সিকিউরিটির কারণে আমার কাছে মনে হইলো যে তার জন্য এই সুবিধা দিতে পারবো, আমি দিব। আর কোনো ছেলেরও যদি এই ব্যাপার থাকে, আহ, তারও যদি মনে হয় যে না তার ছবি সে সে ইয়ে করবে না, সেও করতে পারে। তার খাতাটা শুধুমাত্র সে করবে, তার কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিও অন থাকতে হবে, কারণ তোমার অ্যাক্টিভিটি আমার আমার দেখতে হবে। আমি একজন প্রতিদিনের পরীক্ষার সময় তার সে কি করতেছে সেই জিনিসটা আমি দেখতে চাই আর কি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গিয়ে প্রসিডিওর। কোনো কিছু প্রেশার নিয়ে করার দরকার নাই, নর্মালি সিস্টেমে করে যাবা। পরীক্ষা এগুলো তুমি শুধু ভিডিও অন রেখে তুমি পরীক্ষা দিবা, তোমার মতো কমফোর্টেবল হয়তো পরীক্ষা দিবা। আর সময়ের মধ্যে শেষ করে আমার মনে হয় যে সময় যা থাকবে আপলোড করার জন্য সাফিসিয়েন্ট থাকবে, সে আপলোড করার জন্য সাফিসিয়েন্ট টাইমটা ইউজ করতে পারবা। আরেকটা ব্যাপারে, মানে এর আগে মানে মিড পরীক্ষার সময় কোনো পরীক্ষার খাতাতে স্টুডেন্টরা কোনো আইডি লেখে নাই। একটা পিডিএফ ওপেন করলাম, পিডিএফ এর নাম লেখা আছে এই নামে পিডিএফটা, কিন্তু পিডিএফটা মানে পিডিএফ এর ভিতরে খাতার মধ্যে নাম নাই, কোনো আইডি নাই। অন্ততপক্ষে প্রথম পেজে তো একটা আইডি বা নাম বা সেকশন থাকবে। কোনো কারণে যদি পিডিএফ এর নামটা মিস হয়ে যায়, শুধু তাই না, পিডিএফ এর নামও দেয় নাই। পিডিএফ এর নাম হচ্ছে ক্যামি স্ক্যানার 0 পয়েন্ট সামথিং। তার মানে কি, কিন্তু ইএলএমএস এ সে আপলোড করছে, সেখান থেকে নামটা আমি দেখে নিছি বা ডাউনলোড করার পর আমি সেই নামটা পাইছি। একটা স্টুডেন্ট যদি তার খাতায় কোথাও নাম না লেখে, তারপরে তার যে সেভ করা ফাইলটা আপলোড করছে সেখানেও তার কোনো নাম আইডি নাই, এবং তার কোনো কারণে খাতাটা যদি মিস হয়ে যায়, তাহলে আমি কিভাবে তাকে খুঁজে পাবো তার খাতাটা? এরকম এরকম একটা না, এরকম মনে হয় 80 থেকে 90% স্টুডেন্ট একই কাজ করছে। যে কোনো সিভির খাতা কোথাও নিজের নিজের আইডি নাই, একটা কোনায় আইডি রাখতে কিন্তু বেশি সময় লাগে না। প্রতিদিন তুমি যে যে পেজগুলো পরীক্ষা দিবা, প্রতিটা পেজের নাম্বারিং করো এবং আইডি নাম্বার দিয়ে দাও, 1 2 3 4 করে পেজ লেখো। তুমি বাসায় পেজ নিলা, তুমি চিন্তা করলা ম্যাথ পরীক্ষা দিবা, 10টা পেজ লাগবে ফর এক্সাম্পল, তো 1 থেকে 10 পর্যন্ত পেজ নাম্বার দিয়ে দিলা, এবং এক কোনায় নিজের নাম আইডি সেকশন ছোট করে আগেই পরীক্ষা শুরু হওয়ার 3 দিন আগে থেকে লিখে রাখলা, প্রতিদিন লিখে রাখো। তা তো খুব সময় লাগবে না। প্রতিটা খাতার ফার্স্ট পেজ দরকার নেই মনে করো, যেহেতু বেশি পেজ ছবি তুলতে হয়। ফার্স্ট পেজের প্রথম একটা অল্প একটা অংশের মধ্যে উপরে লিখে নিলা। আর এপি মানে দুই সাইডে না লেখাই ভালো, দুই সাইডে লিখলে সাধারণত এই লেখাগুলো গাঢ় হয়ে যায় এবং খুব টাফ হয়। আর পিডিএফ এর মধ্যে দেখা যাচ্ছে একটু সমস্যা হয়, একটা ফার্স্ট পেজটা একদিকে থাকে, সেকেন্ড পেজ থার্ড পেজটা অন্যদিকে চলে যায়। এগুলো আর কি চেষ্টা করবা এগুলো ঠিক রাখার জন্য, একই রকম ভাবে ছবি তুলতে চেষ্টা করবা। কোনোটা এই কোনোটা একদম একভাবে তুলতেছে, আরেকভাবে তুলতেছে, তখন এগুলো বিভিন্ন সাইজ চেঞ্জ হয়ে যায়। সাইজ চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার খাওয়া দেখতে খুবই পেইন হয়। আমি দেখা যাচ্ছে একটা পেজ রোটেট করে করে দেখতে হয়, নর্মালের চেয়ে অনেক গুণ বেশি সময় লাগে খাওয়া দেখতে, বিহেভিয়ার করতে। ওর নাম থাকে না, মানে পিঠে দেখে যে আমি যে নাম দেখি তার নাম্বারটা এন্ট্রি দিব, সেটা পাই না। আমাকে ফাইল নাম দেখতে হয়, দেখা তারপরে তার নাম খুঁজে তারপরে আমাকে দিতে হয়। মানে এরকম অসংখ্য, মানে প্রতিটা খাতায় নিয়ে আরো যুদ্ধের মতো আর কি অবস্থা, যে অসংখ্য অনিয়মের মধ্যে খাতাগুলো দেখতে হচ্ছে এবং আমার মাছগুলো তুলতে হচ্ছে এবং সেগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। আর যাই হোক, এগুলোকে কেয়ারফুল থাকবে, এগুলো করতে খুব বেশি সময় লাগে না। আর এই সিস্টেম গুলো আসলে তোমাকে এই অনেক কিছু শিখাবে, এবং তুমি যে অর্গানাইজ ওয়েতে কাজ করতেছো, এই অর্গানাইজ ওয়েতে কাজ করাটাই তোমার নেক্সট নেক্সট লাইফের জব ফিল্ডে আসলে কাজে দিবে। এটাই গুরুত্বপূর্ণ, কারণ প্রফেশনালি তুমি যদি স্কিল না হও, তুমি বেশি দূর আগাইতে পারবা না। আর সেটা শিখতেছে এখনই। এই জন্য আমার মনে হয় এই পরীক্ষার মাধ্যমে নিজেকে, নিজের সবকিছুর মাধ্যমে সে নিজেকে অনুভব তৈরি করা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। আমি আমার স্টুডেন্টের কাছ থেকে এই জিনিসটাই বেশি চাই, যে তারা আসলে যে কোনো সিচুয়েশনকে কত স্মার্টলি
ওভারকাম করতে পারে বা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। কারণ দেখা যাচ্ছে খুব সবকিছু পারে, কিন্তু পড়ালেখার সময় বা কোনো জিনিস এই দেখানোর সময়, বলার সময় তার সেই প্রপার ওয়েতে বলতে পারে না। এই প্রপার ওয়েতে বলতে না পারার কারণে অনেক স্টুডেন্ট পিছিয়ে আছে। এবং এটা বলতেই হচ্ছে যে স্টুডেন্ট ভালো, অনেক স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট অনেক কিছু পারে। এখানে আমার ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারা আসলে অনেক কিছু পারে, যেগুলো আমি কখনো পারি না। এই বা আমি তাদের মতো সেই সেই যোগ্যতা আমার নাই, ওই স্টুডেন্ট থাকার অবস্থা ছিল না। কিন্তু আমার স্টুডেন্ট অনেক কিছু আছে, কিন্তু কি জিনিসের সমন্বয়ের অভাব আছে। এই সমন্বয় যদি তারা নিজেদের মধ্যে করতে পারে, তাহলে সেই জিনিসগুলো তাদেরকে আরো সামনে আগাই দিবে। তোমরা আস্তে আস্তে যখন নিজেদেরকে নিয়ে চিন্তা করবা, দেখবা আমার কোর্স তো একটা একটা ছোট কোর্স, এখানে একটা পোর্শন তোমার অসংখ্য কোর্সের মধ্যে একটা, এটা যে গুরুত্বপূর্ণ। এখানে তুমি নাম্বার পাচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু নাম্বার পাওয়ার সাথে সাথে তুমি যদি প্রপার ওয়েতে নিজের অবস্থানকে, নিজের সমস্ত কিছু সুন্দরভাবে তুমি ওভারকাম করতে পারো, এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। আর এটাই তো আমরা ধীরে ধীরে শিখতে হবে। প্রফেশনালি এই জিনিসগুলো খুব দেখা হয় এবং সব জায়গায় দেখা হয়। আমরা আসলে আমাদের স্টুডেন্টকে খুব লিমিটেড জায়গায় রাখি, বা রাখতে হয়, বা রাখতে বাধ্য হই। স্টুডেন্টকে আরো ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করতে দেওয়া বা করতে বলা উচিত ছিল। এই জন্য তার চিন্তাটা আরো বড় হইতো এবং তারা রিয়েল লাইফে গিয়ে অনেক কিছু করতে পারতো। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের স্টুডেন্টকে আমরা খুব লিমিটেড জায়গায় চিন্তা করি না, চিন্তা হয়ে গেছে। যে কোনো জিনিসই তারা প্রবলেম গুলোকে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে এবং যেভাবে তারা চিন্তা করে, আমার কাছে মনে হয় এই প্রবলেম গুলো খুব সহজে সলভ করা যেত। যাই হোক, এটা আমার পার্সোনাল ভিউ, এটা 100% ঠিক ছিল না, না হইতে পারে। যা বলতেছিলাম, এই সারফেস ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রেশন গুলো করার সময় তুমি ফর্মুলার দিকে একটু খেয়াল রাখবা, কোন ফর্মুলাটা ইউজ করতেছো। বইয়ে অসংখ্য ফর্মুলা দেওয়া আছে, আমরা সাধারণত এ নাম্বার যে ফর্মুলা এটা ইউজ করা হয়েছিল। তুমি পরীক্ষার সময় এই ফর্মুলা গুলো দেখে নিতে পারো, আমার কোনো সমস্যা নাই। ম্যাথ দেখবা না, ফর্মুলা দেখবা। ফর্মুলা দেখে ম্যাথ যদি করো, ফর্মুলাটা আগে যদি মনে রাখো, সেভাবে যদি ম্যাথ করো, তাহলে তোমার সময় বাঁচবে। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরীক্ষার জন্য একটা খাতা বানায় ফেলা। যেই খাতায় আমি পরীক্ষা দিব, 10টা পেজ নিলাম, এই খাতাটা বানায় ফেলাই। সবকিছু গুছানো থাকবে, পরীক্ষার সময় কোনো কিছু সমস্যা থাকবে না। ডিভাইস থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দাও। যেগুলো পরীক্ষা দিছো, ক্লাস টেস্ট 1 2 3 4, এগুলা এখান থেকে সরায় ফেলাও। সব কোর্সে সরায় ফেলাও। তোমার মোবাইল বা কম্পিউটারের এই এমন একটা স্পেস নাও যেখানে তুমি সহজেই সেখানে কোশ্চেন আপলোড করবা, এবং পরীক্ষা শেষে ওগুলো ডিলিট করে দাও। তাহলে এক ফাইলের জায়গায় আরেক ফাইল চলে আসবে না। অনেক স্টুডেন্ট বলে আমার এক ফাইলের জায়গায় আরেক ফাইল আপলোড হয়ে গেছে, দেওয়া হয়েছিল একটা সিটি আরেকটা সিটি দিয়ে ফেলছি। যে এগুলো সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু এরকম এরকম অসংখ্য পাচ্ছি। তার মানে কি, এটা তো তোমার নিজের জিনিস গুছায় রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এটা তো পড়ার একটা অংশ। আচ্ছা, যাই হোক, এখান থেকে এক্সাম্পল 2 পড়ানো হয়েছিল, এক্সাম্পল 3 পড়ানো হয়েছিল, এবং পরীক্ষায় মানে যাবে কোশ্চেন দেওয়া হয়েছিল। এই টাইপের কোশ্চেন গুলো দেখবা, এখান থেকে 2 একটা ম্যাথ দেখতে পারো চাইলে, একই নিয়মে টাইপে দেখতে পারো। এছাড়া খুব বেশি জিনিস দেখা দরকার নাই, কারণ খুব বেশি কমপ্লিকেটেড জিনিস পরীক্ষায় সাধারণত আসবে না। 15.6-এও যে টাইপের ম্যাথ সলভ করানো হচ্ছে, ফ্লাক্স বের করা, সেই টাইপের ম্যাথ গুলো দেখবা। আর আমরা এখানে যে ফর্মুলা ইউজ করছি, সেই ফর্মুলা গুলো ইউজ করবা। এই যে এন বের করার জন্য খেয়াল রাখবা, গ্রাডিয়েন্ট অফ জি, এই টার্মটা ইউজ করার চেষ্টা করবা। এক্সাম্পল 2 দেখানো হয়েছিল, এখান থেকে শুধু এই টাইপের ম্যাথ দেখলেই চলবে। এখান থেকে কোর্স আউটলাইনের এখান থেকে সেই টাইপের ম্যাথ দেখলে চলবে। আচ্ছা, অপশন দিলে কি সুবিধা হবে? হ্যাঁ স্যার, একটু দ্রুতই। কোশ্চেনে অপশন দিলে কি সুবিধা হবে? জি স্যার। জি স্যার, একটু অপশন দিলে তো সুবিধা হতো স্যার। জানো আমাকে। আচ্ছা, দেখি অপশন তাহলে দেওয়া যায় কিনা, শিওর না, চেষ্টা করা যায় কিনা, দেখি, কথা বলা দেখি তোমার সাথে। সিমিলারলি ডাইভারজেন্ট থিওরেমের ফর্মুলা গুলো দেখবা, এবং যেভাবে করানো হয়েছে সেভাবে দেখবা। স্টোচিয়ান এর আগে ক্লাসে পড়ানো হইলোই। এটা ছিল আমাদের মোটামুটি কমপ্লিট সিলেবাস। এই সিলেবাসের উপর তোমরা যেটা করতে পারো, যে সবগুলা ম্যাথ গুলাকে, ঠিক নোট বলতেছি না, তোমরা চাইলে খাতায় নিজেদের মতো করে গুছায় পড়তে পারো। একটু সময় লাগবে, মোট 5 থেকে 6 ঘন্টার সময় যদি অর্গানাইজে পড়ো, তাহলে এই কোর্স সম্পূর্ণ রিভিউ করতে পারবা। আর যদি টোটাল টাইম বলছে, আমার কাছে যেটা মনে হয়,
8 থেকে 10 ঘন্টার সময় যদি তুমি দেখো, তাহলে প্র্যাকটিস সহ মোটামুটি এই কোর্সের একটা প্রিপারেশন নেওয়ার জন্য সাফিসিয়েন্ট ফাইনালের জন্য। যদি তুমি একদম প্রপার ওয়েতে দেখো আর কি, আগে থেকে দেখো। আর যাদের কনসেপ্টে ঘাটতি আছে, যার যেখানে ঘাটতি আছে কনসেপ্টে, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে নিলাম। আর সবচেয়ে ভালো হয় এর মাঝে শেষ করা এবং কোনো একদিন আমার সাথে যোগাযোগ করা, কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করা। কাউন্সিলিং এর জন্য আমরা আমাদের এই ক্লাসের লিঙ্ক ইউজ করতে পারি। এরপর তো ক্লাস নাই, এই ক্লাসের লিঙ্কে আসলে আমি কাউন্সিলিং ক্লাস লিঙ্কে দিয়ে দিলাম। এদের অল্প অল্প সময় আছে, এই অল্প অল্পের মধ্যে নেক্সট উইকে তো পরীক্ষা শুরু হবে হয়তো, বা নেক্সট উইকের কোন এক সময় হতে পারে, পরীক্ষার আগে হইতে পারে। স্যার এর মধ্যে তো প্রতিদিন আপনি অ্যাভেলেবেল আছেন তাই না? হ্যাঁ, প্রতিদিন তো আসি, আজকেও তো আসি, আর কালকেও আসি। এরপরে আমার তো মনে হয় কালকে ক্লাস শেষ, এরপর ক্লাস নাই। হ্যাঁ স্যার। আমাকে মেল দিও বা নক করে, আমি চেষ্টা করবো বলছি যে মাঝে মাঝে টাইমিং গুলো মিলানোর টাফ হয়ে যায়। টাফ না হয় তাহলে আমি চেষ্টা করবো। সবাই মেল দিলে নিজের এই যেই মোবাইল নাম্বার তোমাকে পাওয়া যায় সেই নাম্বারটা একটু মেনশন করে দিলে আমি তোমাকে ওখানে যদি তৎক্ষণাৎ আসি, ওখানে তোমাকে কল দিয়ে সাধারণত এই কাজ করবো না, মেল দিয়ে দিব। তারপরেও যে মেল ভার্সিটির জন্য তুমি ইউজ করছো সেটা আমার কাছে মেল, আমি তোমার নাম্বার আমি খুঁজে পাবো, খুঁজে নিতে সময় লাগবে। তো তোমার সবার নাম্বারটাই ইউকেমে দেওয়া আছে, যা যা ইউনিভার্সিটি যে মেল মানে অ্যাড্রেসটা প্রোভাইড করছো। তারপরে কেউ চাইলে যদি তোমার ডিটেল লেখো, পার্সোনাল নাম্বার থাকে, তাহলে আমি তাকে তখনই ফোন দিয়ে বললাম যে এখনই ক্লাসে আসো, এইটা। আর যদি কেউ পার্সোনাল নাম্বার শেয়ার করতে না চাও, মানে যেই নাম পার্সোনাল বলতে যে বলছি, যে নাম্বার তুমি ইউনিভার্সিটি দিছো সেই নাম্বারটাই দিবা যাতে তোমাকে পাওয়া যায়। আমি ফোন দিয়ে বললাম যে কাউন্সিলে আসতে পারো, একটা নাম্বার তো ইউনিভার্সিটি থেকে দিছো, তোমার তোমার কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারটা দিতে পারো। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। কেউ তার পার্সোনাল নাম্বার বলতে যে পার্সোনাল নাম্বার চাচ্ছে না, সেরকম তো চাচ্ছি না, সেরকম করতে বলতেছি না। আমি বলতে চাচ্ছি তোমাকে কন্ট্যাক্ট করার, তাৎক্ষণিক কন্ট্যাক্ট করার মধ্যে একটা নাম্বার দিলেই হবে, যাতে যদি কোনো কারণে মনে হয় আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে আমি ফোন দিব, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে স্টুডেন্টের কাউন্সিলিং দরকার এখনই, আমি তাই বলবো তুমি এখন লিঙ্কে আসো। কারণ মেলের মাধ্যমে সরাসরি সবসময় মানে কন্ট্যাক্ট হইতে সময় লাগে। আমি বললাম এখন আসো, তুমি মেল দেখলো 10 মিনিট পরে, 10 মিনিট পর তো আর আমি আমি বুঝতে পারবো না তুমি মেল দেখছো কিনা, আসতেছো কিনা। আর আমার মনে হয় আগে থেকেই জানাই দিব, তাই যাদেরকে মেল দিবে এই ধরনের ঘটনা ঘটবে না। বলবো যে ওই সময় 10টার সময় আসো, আসো লিঙ্কে আসো, এই লিঙ্কে আসো, আমি ফ্রি থাকবো। আমি তখন জানাই দিব হয়তো বা, যাদের প্রয়োজন হবে আর কি। এটাই মোটামুটি আমাদের, এই তো সিলেবাস, আজকে মানে আমাদের শেষ ক্লাস। এটাই মনে হয় আমাদের ছিল সিলেবাস গুলা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি অ্যাটেন্ডেন্সটা নিব, নিয়ে মোটামুটি আমাদের ক্লাসে যদি আর পড়ানো কিছু নাই আর বেশি সময় নষ্ট করবো না। কারো স্যার, কোশ্চেন থাকলে হ্যাঁ বলো। কনজারভেটিভ হলেই তো আমরা হচ্ছে 15.3 এর যে রুলটা আমরা পড়ছি সেটা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? হ্যাঁ, এটা করতে পারবো। কনজারভেটিভ, ওইটা হচ্ছে ক্লোজড হোক অথবা ক্লোজ না হোক। হ্যাঁ, কোশ্চেন থাকুক আর না থাকুক, কনজারভেটিভ হলে তুমি এটা করতে পারবা। কিন্তু জি স্যার, কনজারভেটিভ না হলে কিন্তু এটা করতে পারবা না, এই ব্যাপারটা তখন কিন্তু হচ্ছে important। ট্রাই করবো যদি ক্লোজ থাকে, আর নতুবা হচ্ছে ওই লাইন লাইন ইন্টিগ্রেশন চলে যাবো। হ্যাঁ, যদি ক্লোজ না থাকে তাহলে তো গ্রিন থিম অ্যাপ্লাই করতে পারবা না, কারণ গ্রিন থিম তো একটা ক্লোজ ডিজাইনের মধ্যে করতে হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? এক্সাম রিলেটেড বা অন্য কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো। আমি তোমাদের মার্কস গুলা সবগুলা আপলোড করে দেবো ইনশাল্লাহ, আশা করতেছি। এই আজকে কিছু দেখছিলাম খাতা, কিন্তু শেষ পর্যন্ত পারি নাই। কারণ কালকে রাতে একটু আমার কাছে অন্য জায়গায় যেতে হয়েছে, ডাক্তারের কাছে যেতে হয়েছে আমাকে নিয়ে, এটা আর শেষ করতে পারিনি। মানে চিন্তা ভাবনা ছিল যে তোমাদের খাতাগুলো দেখাই দিব আজকে সকালের মধ্যে, কিছু করতে পারি নাই। যাই হোক, এরকম সমস্যা মাঝে মাঝে হয়, চাইলেও পারি না। তবে আশা করতেছি আমি নাম্বারগুলো দিয়ে দিব। এবং আহ, তোমাদের ফাইনাল গ্রেড সাবমিট করার আগে তোমরা একটু ইএলএমএস এর সাথে থাকবা, মানে দেখবা যে নাম্বার যদি আমি কোনো আপলোড করি, এখন বলছে না করবো, যে কিন্তু যদি করি, যদি কারো কোনো সমস্যা হয়, এবং কমপ্লিট যে পার্সিয়াল শিট সেটা আমি দিয়ে দেবো, একটু পরে দিব।
কবে দিতে পারবো এখন জানি না, শেষ করলে দিতে পারবো। আমি যখন দিয়ে দিব তোমার নিজেদের নাম্বার দেখবা, যাদের সমস্যা আছে অনেকে হয়তো বা অনেক জায়গায় অনেক কিছু পাঠাইছে সেগুলো আমি জানি না বলতে কি এত অসংখ্য অনিয়ম হয়েছে মেলের, সিটি 3 দেয় নাই, সিটি 2 দেয় নাই, অথবা আমাকে দিছে পরীক্ষা কিন্তু আমাকে মেল করে দিছে, মেলের নিজের নাম লেখে নাই। এরকম যারা আছো তাদের যদি কোনো কারণে মিস হয় সেগুলো আমাকে মনে করাই দিবা, আমি সেগুলো আবার কাউন্ট করে দেখবো। আমি এমনিতে মেল চেক করবো আবার, যাদের এগুলো বাকি পড়ছে তাদের আবার সবার দেখবো, যে সময় মতো মেল করছে ওই সময় তাদের খাতাগুলো আমি আবার রিভিউ করব এবং তার নাম্বার দেখবো যে তার খাতাটা রিভিউ করা যায় কিনা। যদি প্রয়োজন মনে করি তার তার খাতাটা আবার দেখে রিভিউ করে সেই নাম্বারটা অ্যাড করে দিব। এটা আমি সময় নিয়ে করব। তারপর যদি কারো মিস হয় বাদ থাকে তারা আমাকে মনে করে দিবা যে আমার 3 নাম্বারটা আমি মেইলে দিছিলাম, আমি সেটা ইউকেমে আপলোড করতে পারিনি বা ইএলএমএস আপলোড করতে পারিনি। তাহলে আমি সেটা আবার দেখবো, দেখে আবার সেটা ইনপুট করে দিব। ওই সময়ের মধ্যে যদি সে মেল করে থাকে তাহলে সে নাম্বার পাবে ইনশাআল্লাহ। এখনো শিওর না, চেষ্টা করব। আর পরীক্ষার আগে চেষ্টা করব যাতে নাম্বারটা সবাইকে জানিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা সে নিয়ে ক্লাস শেষ করি। রাফিদউদ্দিন, মমিতা রয়, Yes, sir. রাফসান জানি, নাইমুল হক আবির, তামিদুর রহমান খান প্রেজেন্ট, শিয়া প্রেজেন্ট, তাসনিম ফারিয়া প্রেজেন্ট, খুশনুর, Yes, sir. জুবাইর আহমেদ, নকিবুল ইসলাম, দিলশাদ জাহান, মাহফুজ আফরোজ প্রেজেন্ট, সামিয়া রশিদ প্রেজেন্ট, তানিম কবির, মহিউদ্দিন মুন্না প্রেজেন্ট, কাবিরউদ্দিন বিশ্বাস প্রেজেন্ট, মুবিনুদ্দিন আহমেদ, আচ্ছা, মেজবাউল হক মিম, Yes, sir. তারেক প্রেজেন্ট, এই নাফিসা আক্তার, অ্যাবসেন্ট, আশিস সিদ্দিকা, মৌমি কবির, অলোক দাস, Yes, sir. আরিফা আক্তার, Yes, sir. আমান্তা হোসেন, আবির রেজা পিয়াল প্রেজেন্ট, Present, sir. মুতাসিম হালিম, তানভীর মাহতাব অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট। দাঁড়াও একটু দাঁড়াও। জোহরা তানজিন, জোহরা তানজিন, অ্যাবসেন্ট। আচ্ছা, বাকিরা প্রেজেন্ট। হ্যাঁ বলো। স্যার ওই যে প্রেজেন্টটা স্যার মানে বলতেছিলাম কিন্তু হয়তো শুনেন নাই বা। আচ্ছা, সমস্যা নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। Amanta Hussain present. আচ্ছা, একটু ইসে দেখো, কমেন্টে লিখে দাও দুজন, ওকে স্যার, থ্যাংক ইউ। দুজনের নাম আইডি গুলো লেখা দাও। আমি মানে দিয়ে দিচ্ছি, তারপর আবার দেখতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় এই কোশ্চেন থাকলে আমার সাথে পরে যোগাযোগ করো কাউন্সিলিং এর জন্য বা অন্য কোনো প্রয়োজনে। আমাকে প্রথমে মেল দিও আর কি, বা গ্রুপে দিও, পরে আমি প্রয়োজনে গুরুত্ব বুঝে আমি তোমার সাথে যোগাযোগ করে নিব। সাথে সবাই সাথে মেলে নিজের নাম, আইডি, সেকশন এবং নিজের কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার তুমি ইউনিভার্সিটি দিচ্ছ বা তুমি কন্ট্যাক্ট করতে কমফোর্ট ফিল করো, সেই নাম্বারটা আমাকে দিবা। তাহলে আমি যদি মেলে মনে করি যে মেলে কথা বলবো না, সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলবো, তো কন্ট্যাক্ট করে কথা বলতে পারি। আর পরীক্ষা বিষয়ে কোনো কনফিউশন থাকলে আমার সাথে যোগাযোগ করলেই হবে।